আইপ্যাক কাণ্ডে আজকে সর্বোচ্চ আদালতে শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকার। ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল সেই এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। আগামী শুনানি হবে ৩রা ফেব্রুয়ারি এবং আগামী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়েছে যে কোনো সংস্থা স্বতন্ত্রভাবে যাতে তদন্ত করতে পারে সেটা দেখতে হবে। যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কোনো অন্যায় করেননি। 5 বছর 6 বছর বাদে জানুয়ারি মাসে সামনে ভোট, তখন ইডি আসছে তল্লাশি করতে। কোথায়? আইপ্যাকে। কর্ণধারকে প্রতীক জৈন। মামলার সময় কর্ণধারকে ছিল প্রশান্ত কিশোর। তখন কি তল্লাশি হয়েছিল? হয়নি। এখন হচ্ছে কেন? কারণ এখন এই প্রতীক জৈন আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রচার, নির্বাচনী প্রচারের উপদেষ্টা সংস্থা এবং তাদের অফিস, এবং তার কাছে আমাদের প্রচুর তথ্য এবং আমাদের পরিকল্পনাগুলো রয়েছে। বিজেপি ঘুরপথে সেগুলো লুট করতে চাইছিল। দলের নেত্রী হিসাবে, দলের চেয়ারপারসন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, সেগুলোকে রক্ষা করতে, বিজেপির হাতে যেন না যায়, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। এই বিষয়টায় চাপে পড়ে ইডি বিষয়টিকে ঘোরানোর জন্য বিকৃত কিছু অভিযোগ দিয়ে তারা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। গালে আর ওই গালে 2 থাপ্পড় পেয়েছেন আমাদের মমতা ব্যানার্জি। 4খানা কেস করেছিলেন ইডির এগেনস্টে, শুধু সব খারিজ হয়ে গেছে, কারণ তার সত্যতা নেই। আজকে যতগুলো সিসিটিভি ক্যামেরা কলকাতা পুলিশ খুলে নিয়ে গেছিলেন, সেগুলো ইডি বলে, সেগুলো আদালত বলেছে সেগুলো সংরক্ষিত রাখতে হবে। আজকে 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে আইপ্যাক এবং ইডিকে, পুরো ফলকনামা করে আপনাকে জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী আপনি ভাববেন যে আপনি চিৎকার করে আপনার সঙ্গে ডিজি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিসি, সিপি সবাইকে নিয়ে আপনি চলে যাবেন, ইডি অফিসারের ফোন ছিনিয়ে নেবেন। আপনি তো ডাকাতি করেছেন। আমরা ডাকাত রানী বলতাম আপনাকে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি যে প্রমাণ করে দেবেন যে আপনি একজন ডাকাত, সেটা সত্যি আমরা বুঝতে পারিনি। নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে, 2 নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে, এবং যে সমস্ত রেফারেল কেসগুলো আসছে সেগুলো কিছু রেফারেল কেস উলুবেড়িয়ায় যাবে, কিছু কলকাতায় যাবে, সেগুলো মনিটর করার জন্য একটা ডেডিকেটেড টিম আমরা করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং শহীদ পরিবারের যারা সদস্য ছিল তারা এই ক্যাম্প আজকে উদ্বোধন করেছে, আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এই মানুষগুলোকে অনেকে ভুলে গেছে, কিন্তু এই মাটির প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে, এবং যতদিন নন্দীগ্রামের নাম থাকবে ততদিন তাদের যা অবদান সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি। এখানে কিছু লোক আমার সাথে ইন্ডিভিজুয়ালি, বিশেষ করে যাদের ক্রনিক কেসগুলো রয়েছে, যেগুলো অন্য জায়গায় পাঠানোর মতো রেফারেলও কিছু কেস রয়েছে, যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে, দিল্লিতে পাঠাতে হবে, তামিলনাড়ুতে পাঠাতে হবে, কেরালায় পাঠাতে হবে, আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি, আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি, কোনো ব্যতিক্রম হবে না। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আপনি মাইক নিন, তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে। আপনি সেবাশ্রয় আজকে চালু করলেন এখানে, গত কয়েকদিন আগে এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি স্বাস্থ্য শিবির করেছেন, এবং গত 2-1 দিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেবাশ্রয়। সব মিলিয়ে কি বলবেন? না দেখুন, আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই, মানুষের অধিকার রয়েছে বলার, আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 1 ডাকে অভিষেক, সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয়, বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে, যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে। নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল, এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন, কিন্তু আমি যেটা শুনেছি যে 2-3 দিন করে আবার বন্ধ করে দেয়।
তারপর আবার যে নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার ব্যানার দেখতে পায় আবার চালু করে। তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করল। ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে। 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে জেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।